ওয়ারশর ব্যস্ত ক্যাসেল স্কোয়ার, সামনেই আইকনিক রয়্যাল ক্যাসেল। দেখে বোঝার উপায় নেই যে ৮০ বছর আগে ওয়ারশর এই বুকেই ধুলো আর ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই ছিল না। স্বাগত জানাই পুনর্জন্মের শহর ওয়ারশতে, পোল্যান্ডের রাজধানী। নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। এবারের গন্তব্য পোল্যান্ড। এই দেশ বিজ্ঞানী ম্যারি ক্যুরি আর সুরের জাদুকর শোপাঁর জন্মভূমি। চাক্ষুষ করব ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠার রাজধানী শহর ওয়ারশার অলিগলি, ঐতিহ্যবাহী রয়্যাল রুট আর সোভিয়েত আমলের স্থাপত্য। ইতিহাসের জটিল আবর্তে হারানো কিছু পোলিশ গল্পের খোঁজে এলেম নতুন দেশে। প্লেন ল্যান্ড করলো ওয়ারশর শোপাঁ আন্তর্জাতিক বিমানবন্দরে। এখান থেকে ট্যাক্সি নিয়ে চলে যাব ওল্ড টাউন। পোল্যান্ডের এই সফর অনেকটাই লম্বা। শুরু এই ওয়ারশা দিয়ে, এরপর একে একে চলে যাব গ্দান্স্ক, ক্রাকাও এবং সবশেষে বৃহত্তম নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্প অশউইটজ বার্কেনউ। ট্যাক্সি নামিয়ে দিল ওল্ড টাউন ঢোকার ঠিক মুখে। রয়্যাল ক্যাসেলের নামে নামাঙ্কিত ক্যাসেল স্কোয়ার, তার এক কোনায় আমার হোটেল ক্যাসেল ইন। একটু পরেই শুরু হবে ওয়াকিং ট্যুর, পায়ে হেঁটে ঘুরে দেখা শহর ওয়ারশা। ভাবতে অবাক লাগে যে চারিদিকের এই সব কিছুই শহরের বাকি ৮৫% মতো ধূলিসাৎ হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বোমাবর্ষণে। ধ্বংসস্তূপ থেকে পুনর্জন্ম নেওয়া ওয়ারশাকে তাই বলা হয় ফিনিক্স সিটি। পুরনো শহরের এই ক্যাসেল স্কোয়ারকে আধুনিক শহরের সাথে যুক্ত করে প্রধান রাস্তা ক্রাকোভস্কিয়ে পেস্টমিয়েস দিয়ে, আক্ষরিক অর্থ ক্রাকোর শহরতলি। মধ্যযুগে এই রাস্তাটি ছিল ওয়ারশা থেকে তৎকালীন রাজধানী ক্রাকো যাওয়ার প্রধান পথ, তাই এই নাম। এই রাস্তা ওয়ারশার বিখ্যাত রয়্যাল রুটের অংশ, তাই দুপাশে রয়েছে পরপর সব ল্যান্ডমার্ক, যার বেশিরভাগই পুনর্নির্মিত এবং গুটি কয়েক আশ্চর্যভাবে বেঁচে যাওয়া যুদ্ধের ধ্বংসলীলা থেকে। যেমন রক্ষা পাওয়া ১৪৫৪ সালে নির্মিত সেন্ট অ্যানস চার্চ, একাডেমিক গির্জা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য এখানে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ৬৬ নম্বর এই বাড়িতেই একসময় পড়াশোনা করেছিলেন ম্যারি ক্যুরি। পোল্যান্ডের গর্ব এবং বিজ্ঞানের ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্রের জন্ম এই ওয়ারশা শহরেই। হিটলারের নির্দেশ ছিল ওয়ারশা শহরকে মানচিত্র থেকে মুছে ফেলার, কিন্তু এই রয়্যাল রুটের দুটি ভবন বেঁচে যায় সেই ধ্বংসলীলা থেকে। প্রথমটি হল ১৬৪৩ সালে নির্মিত প্রেসিডেন্সিয়াল প্যালেস। এই ভবনটি নাৎসিরা তাদের বিনোদন কেন্দ্র বা ডয়েচেস হাউস হিসেবে ব্যবহার করায় এটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে এখানেই স্বাক্ষরিত হয়েছিল ঐতিহাসিক ওয়ারশা প্যাক্ট এবং গণতন্ত্র ফেরানোর রাউন্ড টেবিল চুক্তি। ঠিক একইভাবে রক্ষা পেয়েছিল লাগোয়া ক্যাফে ব্রিস্টল। ১৯০১ সালে প্রতিষ্ঠিত অভিজাত এই ক্যাফেটি জার্মান অফিসারদের প্রধান দপ্তর হওয়ায় আগুনের গ্রাস থেকে বেঁচে যায়। এক শতাব্দীরও বেশি সময় ধরে ওয়ারশার উচ্চবিত্ত সমাজ আর বুদ্ধিজীবীদের প্রধান মিলনস্থল হিসেবে পরিচিত। গ্যালারি অফ ফেম
তার শৈল্পিক প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছে এই হোটেলের গেস্ট লিস্ট। ফ্রেডরিক শোপা থেকে পাবলো পিকাসো কিংবা আধুনিক কালের রাজনৈতিক নেতা ও হলিউড তারকা, বাদ নেই কেউই। রয়্যাল রুটের আভিজাত্য আরও বাড়িয়ে দেয় 1816 সালে প্রতিষ্ঠিত ওয়ারশ বিশ্ববিদ্যালয়, পোল্যান্ডের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের প্রাণকেন্দ্র। রুশ শাসনামলে পোলিশ সংস্কৃতি টিকিয়ে রাখা থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের নিষেধাজ্ঞা অমান্য করে আন্ডারগ্রাউন্ড এডুকেশন বা গোপন শিক্ষা চালিয়ে যাওয়ার এক রোমাঞ্চকর ইতিহাস রয়েছে এই চত্বরে। পাশেই স্তাতেটস প্যালেস, একসময় ছিল ওয়ারশ বিজ্ঞান সমিতির সদর দপ্তর। পোল্যান্ড যখন পরাধীন তখন এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠানটি হয়ে উঠেছিল পোলিশ ভাষা ও বিজ্ঞান চর্চার একমাত্র ঢাল। আর এই জ্ঞান চর্চার মুক্ত প্রতীক হিসেবেই ভবনের সামনে সগৌরবে দাঁড়িয়ে আছেন বিশ্ববিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। পোল্যান্ডের এই কৃতি সন্তানই প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবী নয়, বরং সূর্যই সৌরজগতের কেন্দ্রে অবস্থিত। কোপার্নিকাসের এই থিওরি মহাকাশ সম্পর্কে মানুষের হাজার বছরের ধারণা চিরতরে বদলে দিয়েছিল। কোপার্নিকাসের কালজয়ী বিজ্ঞান চেতনা আর রয়্যাল রুটের আভিজাত্য পেছনে ফেলে ওয়ারশর চেহারা বদলাতে শুরু করেছে নাটকীয়ভাবে। ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা শহরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্রবেশ করেছে এক নতুন রাজনৈতিক ও স্থাপত্যের যুগে। চড়া রাজপথগুলো জানান দিচ্ছে এক ভিন্ন ধারার নগরায়নের, সোশ্যালিস্ট রিয়েলিজম। সোভিয়েত প্রভাবের সেই ধূসর ছায়া আজও মিশে আছে ওয়ারশর আধুনিক স্কাইলাইনে। পোল্যান্ডের ইতিহাসের সেই জটিল আর বিতর্কিত সময়ের সাক্ষী হতে এগিয়ে চলেছি শহরের কেন্দ্রস্থলের দিকে। 50-এর দশকে কমিউনিস্ট আমলে সাধারণ মানুষকে কম দামে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য সরকার চালু করেছিল এক ধরনের ক্যাফে, যার নাম ছিল মিল্ক বার বা পোলিশ ভাষায় মলেচনি। সেই ঐতিহ্যবাহী মিল্ক বারের একটি আধুনিক সংস্করণ রাস্তার ওপর, মলেচারনি, ক্যান্টিন স্টাইলে পরিবেশন করে ঘরোয়া পোলিশ খাবার। মজার ব্যাপার, ঠিক এই মিল্ক বারের উল্টো দিকেই জ্বলজ্বল করছে ম্যাকডোনাল্ডস। সমাজতান্ত্রিক আমলের সস্তা খাবারের ঐতিহ্য আর বিশ্বব্যাপী পুঁজিবাদের দাপট, পোল্যান্ড যেন দুই বিপরীতধর্মী সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন। শুধু ইতিহাসের পাতা নয়, পোল্যান্ডের বারবার বদলে যাওয়া শাসন ব্যবস্থার এক নীরব সাক্ষী স্ট্রিট সাইনও। প্রোজনা স্ট্রিটের এই চারটি ফলক রুশ, জার্মান, সোভিয়েত আর আজকের গণতান্ত্রিক পোল্যান্ডের বিবর্তনের এক জীবন্ত দলিল। প্রোজনা স্ট্রিটের পাশেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অভিশপ্ত স্মৃতি, ওয়ারশা গেটো ওয়াল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা এই ইটের দেওয়াল দিয়ে শহরের একটি অংশকে বিচ্ছিন্ন করে দিয়েছিল, যেখানে অমানবিক পরিবেশে বন্দী রাখা হয়েছিল প্রায় 4.5 লক্ষ ইহুদিকে। ওল্ড টাউন, আমরা এখান দিয়ে এসে এখন এখানে আছি। সেই অন্ধকার সময়ের ক্ষত বুকে নিয়ে টিকে আছে এই দেওয়ালের অল্প কিছু অংশ। ইতিহাসের ট্র্যাজেডি থেকে চোখ তুলতেই নজরে পড়ে শহরের ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই বিশাল ও বিতর্কিত ইমারত, প্যালেস অফ কালচার অ্যান্ড সায়েন্স। 237 মিটার উঁচু এই ভবনটি একসময় ছিল ইউরোপের অন্যতম উঁচু স্থাপনা। 1955 সালে সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন পোল্যান্ডকে উপহার হিসেবে দিয়েছিলেন। অনেকটা নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের আদলে তৈরি হলেও এর নকশায় রয়েছে পোলিশ ঐতিহ্যের ছোঁয়া। ভবনের ভেতরে থিয়েটার, সিনেমা হল এবং মিউজিয়াম সহ রয়েছে 3000-এরও বেশি কক্ষ।
বহুবার এই ভবনটি গুঁড়িয়ে দেওয়ার দাবি উঠলেও এর বিশালত্ব আর ব্যবহারিক উপযোগিতার কারণে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। সময়ের বিবর্তনে বিতর্কের ঊর্ধ্বে উঠে আজ এটি ওয়ারশার স্কাইলাইনের এক অবিচ্ছেদ্য অংশ। আমার মতো পর্যটকদের কাছে এর মূল আকর্ষণ 30 তলায় অবস্থিত সেই বিখ্যাত অবজারভেশন ডেক। টিকিট কেটে ওপরে চলে যাওয়া লিফটে চড়ে। ডেক থেকে গোটা ওয়ারসা শহরের এক প্যানোরামিক 360 ডিগ্রি ভিউ। পোল্যান্ডের অনেক নাগরিক আজও এই ভবনটিকে ঘৃণার চোখে দেখেন। তাদের কাছে এটি সোভিয়েত শাসন আর পরাধীনতার এক বিষাক্ত স্মৃতি। ওপর থেকে এই শহরটিকে দেখলে মনে হয় রক্তক্ষয়, ধ্বংস আর পরাধীনতার স্মৃতি ছাপিয়ে ওয়ারসা আজ সত্যিই এক আধুনিক ও স্পন্দিত মহানগরী। প্যালেস অফ কালচারের ধূসর সোভিয়েত গাম্ভীর্য সঙ্গে নিয়েই গত কয়েক দশকে এই শহর নিজেকে বদলে ফেলেছে অনেকটাই। পোল্যান্ডের অর্থনীতি বেড়েছে অভাবনীয় গতিতে। তার প্রতিফলন দেখা যায় ওয়ারশার ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে। বর্তমানে এই শহরটি মধ্য ও পূর্ব ইউরোপের বৃহত্তম আর্থিক কেন্দ্র এবং ফিনটেক, ক্লাউড কম্পিউটিং এবং গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির প্রধান পাওয়ার হাউস। পুরনো ট্রাম আর আধুনিক অট্টালিকার এই সহাবস্থানই আজকের ওয়ারসা। পরাধীনতার ইতিহাস জয় করে ওয়ারসা আজ এক আত্মবিশ্বাসী ও উদীয়মান গ্লোবাল সিটি। পোল্যান্ডের প্রসঙ্গে উঠে আসতে বাধ্য বিখ্যাত সুরকার ও পিয়ানিস্ট ফ্রেডরিক শোপানের কথা। জীবনের অনেকটা সময় প্যারিসে কাটালেও তার সত্তা জুড়ে ছিল এই জন্মভূমি। তার সবচেয়ে বড় প্রমাণ রাখা আছে চার্চ অব দ্য হোলি ক্রসের ভেতরে। সপ্তদশ শতাব্দীর এই গির্জাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হলেও পরে ফিরে পায় তার রাজকীয় রূপ। 20 বছর বয়সে পোল্যান্ড ছাড়েন শোপান। রাজনৈতিক অস্থিরতার কারণে তার দেশে ফেরা চিরতরে বন্ধ হয়ে যায়। 1849 সালে প্যারিসে তার মৃত্যু হলেও শেষ ইচ্ছে অনুযায়ী তার হৃদযন্ত্রটি গোপনে ফিরে আসে এই ওয়ারসাতে, তার বোন লুদভিকার হাত ধরে। সেই থেকেই এই হোলি ক্রস গির্জার এক স্তম্ভের ভেতরে চিরনিদ্রায় শায়িত আছে পোল্যান্ডের এই শ্রেষ্ঠ সন্তানের হৃদয়। অদ্ভুত এক আবেগ, ভাবা যায়? শোপানকে বলা হয় পিয়ানোর কবি। তার সুরগুলো শুনলে বোঝা যায় সেই নামের সার্থকতা। সে সময়কার অন্যান্য সুরকাররা যখন অর্কেস্ট্রা নিয়ে ব্যস্ত, শোপান তখন পিয়ানোর প্রতিটি চাবিতে ফুটিয়ে তুলতেন মানুষের হৃদয়ের গভীরতম আবেগ। তার মিউজিকের বিশেষত্ব হলো এই রুবাটো স্টাইল, যেখানে সুরের গতি কখনো মন্থর, কখনো দ্রুত, ঠিক যেমন মানুষের শ্বাস প্রশ্বাস। তার বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে বিষণ্ণতায় ঘেরা নকটার্ন, যুদ্ধের উত্তাপ মাখা রেভলিউশনারি এটিউড এবং পোল্যান্ডের লোকজ সুরের আদলে তৈরি মাজুরকা ও পলোনিজ। এই সুরগুলো কেবল সঙ্গীত নয়, বরং পরাধীন স্বদেশের প্রতি শোপানের দীর্ঘশ্বাস আর আজন্ম ভালোবাসার বহিঃপ্রকাশ। এই সুরগুলোই যেন ওয়ারসার প্রকৃত আত্মা। শোপানের প্রসঙ্গে মনে পড়ে গেল রোমান পোলানস্কির কালজয়ী সিনেমা দ্য পিয়ানিস্টের কথা। ছবিটি সরাসরি শোপানের জীবনী না হলেও এটি পোলিশ ইহুদি পিয়ানিস্ট ভ্লাদিস্লাভ স্পিলম্যানের সত্য জীবন কাহিনীর ওপর ভিত্তি করে। নাজিদের হাত থেকে বাঁচতে ধ্বংসস্তূপের মাঝে লুকিয়ে থাকা স্পিলম্যান যখন এক জার্মান অফিসারের সামনে শোপানের ব্যালাড নাম্বার 1 বাজাচ্ছিলেন, সেই সুর যেন কেবল সুর ছিল না, তা ছিল পোল্যান্ডের টিকে থাকার এক করুণ আকুতি। ফিরছি ক্যাসেল স্কোয়ারের দিকে।
পোল্যান্ডের টুকরো টুকরো ইতিহাস জানলাম, এবারে সবটুকু মিলিয়ে একটা হিস্টোরিক টাইমলাইন তৈরি করা যেতে পারে। পোল্যান্ড আর তার রাজধানী ওয়ারশার 1000 বছরের এক টাইম ট্রাভেল। এই ইতিহাসে শুরু হয়েছিল 10ম শতাব্দীতে এক শক্তিশালী রাজতন্ত্র হিসেবে, যার প্রাণকেন্দ্র ছিল আজকের এই ওল্ড টাউন। এরপর 1600 শতকের সেই গোল্ডেন এজ, যখন ওয়ারশা হয়ে ওঠে ইউরোপের অন্যতম প্রশাসনিক কেন্দ্র। কিন্তু 1800 শতাব্দীর শেষে পোল্যান্ড এক চরম ট্র্যাজেডির শিকার হয়। প্রতিবেশী দেশগুলোর গ্রাসে মানচিত্র থেকেই দেশটি মুছে যায় দীর্ঘ 123 বছরের জন্য। 1918 সালে স্বাধীনতা ফিরে পেলেও মাত্র 2 দশকের মাথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওয়ারশাকে এক ধ্বংসস্তূপে পরিণত করে। যুদ্ধের পর শুরু হয় দীর্ঘ 4 দশকের সোভিয়েত ছায়ায় কমিউনিস্ট শাসন, যা এই শহরের স্থাপত্যে আজও স্পষ্ট। অবশেষে 1989 সালে গণতন্ত্রের হাত ধরে আধুনিক পোল্যান্ডের যাত্রা শুরু। রাজতন্ত্র থেকে পরাধীনতা, নাৎসি আগ্রাসন থেকে সোভিয়েত শাসন, এত সব ঝোড়ো সময় পার করে আজকের এই আত্মবিশ্বাসী পোল্যান্ড। এই চড়াই উতরের গল্প সব যেন এসে মিশেছে সামনের ওই ক্যাসেল স্কোয়ারে, যেখান থেকে শুরু হয়েছিল এই শহরের পথ চলা। ধ্বংস আর সংগ্রামের ইতিহাস থেকে ফেরা যাক বর্তমানে। বিকেলের নরম আলোয় পর্যটক আর স্থানীয় মানুষের ভিড়ে মুখর এই চত্বরটি এখন এক প্রাণবন্ত রূপ নিয়েছে। 14শ শতাব্দীতে নির্মিত রয়্যাল ক্যাসেল ছিল পোল্যান্ডের রাজাদের মূল বাসভবন। 1791 সালে ইউরোপের প্রথম আধুনিক লিখিত সংবিধানও পাশ হয়েছিল এখানেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিভৎসতা জয় করে আজ এই প্রাসাদটি কেবল রাজকীয় জাঁকজমক নয়, বরং ওয়ারশার আভিজাত্যের প্রধান কেন্দ্র। ওয়ারশার গল্পে বারবারই ফিরে আসছে ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার কথা, কিন্তু এই অসাধ্য সাধনের পেছনে লুকিয়ে আছে এক জাদুকরী কাহিনী। ওল্ড টাউনের এই রঙিন গলিগুলো দিয়ে হাঁটতে হাঁটতে জানলাম এবং জেনে অবাক হলাম যে এখানকার প্রতিটি জানলা বা কার্নিশের কারুকাজ ফিরে পেয়েছে তার হারানো রূপ কেবল কিছু পুরনো ছবির হাত ধরে। যুদ্ধ শেষে পোলিশ স্থপতিরা যখন শহরটিকে পুনর্নির্মাণ করার পরিকল্পনা করেন, তখন তাদের কাছে অনেক ভবনেরই কোনো অরিজিনাল নকশা বা ব্লুপ্রিন্ট ছিল না। ঠিক তখনই ত্রাতা হিসেবে আবির্ভূত হয় 1800 শতাব্দীর 22টি বিশালাকার তৈলচিত্র। এই ছবিগুলি এঁকেছিলেন বিখ্যাত ইতালীয় শিল্পী বার্নার্দো বেলেত্তো, যাকে সবাই ক্যানালেত্তো নামেই চেনে। 1770-এর দশকে তিনি যখন ওয়ারশার রাজদরবারে কোর্ট পেন্টার হিসেবে কাজ করতেন, তখন ক্যামেরা অবস্কিউরা নামক এক আদিম প্রযুক্তির সাহায্যে তিনি ওয়ারশার প্রতিটি অলিগলি নিখুঁতভাবে ক্যানভাসবন্দি করেছিলেন। সেই 1770 সালের পেন্টিংগুলিকেই ম্যাপ হিসেবে ব্যবহার করে আধুনিক স্থপতিরা একদম ইঞ্চি মেপে ওয়ারশাকে তার 200 বছর আগের ক্লাসিক্যাল রূপে ফিরিয়ে আনেন। ক্যানালেত্তোর তুলিতে যা ছিল, পোলিশরা তাই পুনর্নির্মাণ করেছেন পরম মমতায়। লোহার রেলিংয়ে কয়েক হাজার লাভ লক ঝোলানো এই জায়গাটার নামটা একটু গন্ডগোলের। ডাংহিল লুকআউট পয়েন্ট। ডাংহিল অর্থাৎ গোবরের পাহাড়। আসলে মধ্যযুগে এই জায়গাটি ছিল শহরের ময়লা ফেলার জায়গা। মজার ব্যাপার এই যে আজ এটি পরিণত হয়েছে প্রেমের এক শান্তিময় গন্তব্যে। ফিরতি পথে ওল্ড টাউনের সীমানায় আসতেই চোখে পড়ে বিশাল এক লাল ইটের দুর্গ। 1540 সালে নির্মিত এই অর্ধবৃত্তাকার স্থাপনাটি ছিল মধ্যযুগীয় ওয়ারশার প্রধান রক্ষা কবচ। এর নাম বারবাকান। এই দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা একসময় এতটাই শক্তিশালী ছিল যে ইতিহাসে এটি মাত্র একবারই শত্রুর হাতে পরাজিত হয়েছিল, 1656 সালে সুইডিশ আক্রমণের সময়। তবে আধুনিক যুদ্ধ অনেক বেশি বিধ্বংসী আর নির্দয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই বিভীষিকায় বারবাকানও প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ধ্বংসাবশেষ থেকে ইট কুড়িয়ে আবার একে ফিরিয়ে আনা হয় আগের রূপে। এখন আর এখানে কোনো রক্তক্ষয়ী যুদ্ধের রণধ্বনি নেই, বরং বারবাকানের ছায়ায় দেখা মেলে স্থানীয় চিত্রশিল্পীদের, যারা তাদের রং তুলির গ্যালারি সাজিয়ে বসেন এই শান্ত চত্বরে।
হাঁটতে হাঁটতে এবারে ওল্ড টাউনের ব্যস্ততম এলাকায়, মার্কেট স্কোয়ার। চতুর্দশ শতাব্দীতে তৈরি এই চত্বরটি একসময় ছিল ওয়ারশর ব্যবসা বাণিজ্য আর সামাজিক জীবনের মূল কেন্দ্র। চারপাশে ক্যাফে, রেস্তোরাঁ, স্ট্রিট আর্টিস্ট এবং মানুষের ভিড়ে এখানে ভরপুর উৎসবের মেজাজ। লোকগাথা অনুযায়ী এক জলপরী কথা দিয়েছিলেন যে এই শহর যখনই বিপদে পড়বে তিনি রক্ষা করতে আসবেন। চত্বরের ঠিক মাঝখানে ঢাল তলোয়ার হাতে সেই ওয়ারশর রক্ষাকর্তা, মারমেড বা জলপরী। ওয়াকিং ট্যুর শেষ করে এবারে ফেরার পালা। ওল্ড টাউনের এই পাথরের রাস্তা দিয়ে হাঁটছি আর মনে পড়ছে ইউনেস্কোর সেই ওয়ার্ল্ড হেরিটেজ তকমার কথা। সাধারণত কোনো স্থাপনা শত শত বছর ধরে অবিকৃত থাকলে তবেই তাকে এই বিরল সম্মান দেওয়া হয়, কিন্তু ওয়ারশর ওল্ড টাউনের ক্ষেত্রে ইতিহাসটা অনেকটা উল্টো, কারণ এখানকার প্রায় সব কিছুই মাত্র কয়েক দশক আগে নতুন করে বানানো। 1980 সালে ইউনেস্কো যখন একে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তখন তারা এক অনন্য নজির স্থাপন করেছিল। তাদের যুক্তি ছিল এই স্বীকৃতি স্থাপত্যের প্রাচীনত্বের জন্য নয়, বরং এটি ধ্বংসস্তূপ থেকে একটি শহরকে হুবহু পুনর্নির্মাণ করার মানুষের অদম্য জেদ আর ইচ্ছাশক্তির এক অনন্য দলিল। ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ওয়ারশ যেমন ছিল, যুদ্ধের পর এক চুল এদিক সেদিক না করে পলিশরা ঠিক সেভাবেই একে আবার গড়ে তুলেছে। তাদের কাছে এটি কেবল ইট পাথরের দেওয়াল ছিল না, ছিল নিজেদের পরিচয় আর সংস্কৃতিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার লড়াই। ফিরে এসেছি ক্যাসেল স্কোয়ারে। হোটেলে একটু জিরিয়ে সন্ধেবেলা বেরোবো ট্রাম চড়তে। ইউরোপের শহরগুলিতে পাবলিক ট্রান্সপোর্ট আমার বরাবরই পছন্দের, বিশেষ করে ট্রাম। আর সেই ট্রাম যদি হয় এমন ঐতিহ্যবাহী তবে তো কথাই নেই। তাই রাতের শহর একটু ঘুরে দেখতে উঠে পড়লাম ওয়ারশর ট্রামে। ওয়ারশর রাস্তায় ট্রাম চলছে 1908 সাল থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো শহর যখন থমকে গিয়েছিল তখন ট্রাম লাইনগুলো ধ্বংস হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই পলিশরা আবার ট্রাম চালু করে দিয়েছিল। এটাই ছিল শহরটির প্রাণ ফিরে পাওয়ার প্রথম ইঙ্গিত। এখনকার বেশিরভাগ ট্রামই আধুনিক আর ঝকঝকে, তবে দিনের বেলা চোখে পড়েছিল বেশ কিছু পুরনো আমলের সেই আইকনিক লাল হলুদ রঙের ট্রামও। নতুনে স্বাচ্ছন্দ্য বেশি থাকলেও দৃষ্টিনন্দন হওয়ার দৌড়ে সেই নস্টালজিক ট্রামগুলোই যেন এগিয়ে। ওয়ারশরের ট্রাম শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং এখানকার প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। রাত বাড়ার সাথে সাথে ওল্ড টাউন বদলে ফেলেছে তার রূপ। দিনে সেই চঞ্চলতা আর পর্যটকদের ভিড় এখন আর নেই। সোনালি আলোয় ভেজায় নিস্তব্ধ গলিগুলো এখন শান্ত। ভিড়ের আড়ালে লুকিয়ে থাকা ওয়ারশর এক অন্য রূপ। ওল্ড টাউন শান্ত হলেও ওয়ারশর শহরটি কিন্তু আদৌ ঘুমিয়ে পড়েনি। ওপর থেকে দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় গাড়ির হেডলাইট, বাস আর ট্রামের অবিরাম ছুটে চলা। এক পাশে ইতিহাস আর অন্য পাশে আগামীর ব্যস্ততা। এই দুই নিয়েই আজকের ওয়ারশ, আধুনিক ও গতিশীল এক মহানগর। পোল্যান্ডের এই সফর সবে শুরু। এরপর যাব সমুদ্র তীরবর্তী শহর গদান্স্ক, ঐতিহাসিক ক্রাকাও, সবশেষে অশউইচ বার্কেনিউ কনসেন্ট্রেশন ক্যাম্প। পোল্যান্ডের এই বিশাল ক্যানভাসের পরবর্তী অংশগুলো দেখতে চোখ রাখুন ভূপর্যটকের চ্যানেলে।